আই ওয়ান্ট টু ডু এভরিথিং উইথ আর্ট। যদি আমি পলিটিক্সটাও ঠিক করে করি, আই উইল ডু পলিটিক্স ইন আ ভেরি আর্টিস্টিক ওয়ে। আমি কিন্তু হাসনাত আবদুল্লার একটা বিশাল ভক্ত, মানে আমার তার পলিটিক্যাল দর্শন খুব পছন্দ। আমার পার্সন যে কি পেলাম না বা কি নেই এটাতে ফোকাস না করে সে ফোকাস করে কি কতটুকু আছে। মির্জা গালিবের একটা কথা আছে না যে সারা জীবন আয়না পরিষ্কার করেছি, আসলে পরে দেখলাম ময়লাটা আমার মুখেই। তুমি দেশের পরিবর্তনও চাও, আবার তুমি দেশের পলিটিক্স যে পারছেন তুমি গা বাঁচায় চলবা। ভাই পলিটিক্স করলে তো আমার এই দেশে থাকতে পারবো না। দেশের জন্য মরতে পারছে, এর থেকে গ্লোরিফাইড মৃত্যু আর কিছু হতে পারে না। কিন্তু মরতেই হবে, তাহলে একটা গ্লোরিফাইড মৃত্যু ভালো না? যখন আপনি বিএনপি অ্যালাইন্ড হয়ে গেলেন, তখন যারা বিএনপি পছন্দ করে না তাদের চোখে আপনি হয়তো খারাপ হয়ে গেলেন, তারা আপনাকে সোশ্যাল মিডিয়াতে বুলিং করলো। তারপরও আমি তাদেরকে ভালোবাসি, কারণ তারপরও মানে দে আর মাই পিপল। আমাদের যে বিরোধী দল যারা আছেন এখন, তাদের আইডিওলজি যদি আমার সাথে ম্যাচ না করে, আমি কীভাবে তাদের সাথে কাজ করব? ইফ ইউ জাস্ট সি প্রবলেমস সামওয়্যার, তাহলে ইউ হ্যাভ লুজার মাইন্ডসেট। বাট ইফ ইউ সি এভরি প্রবলেম অ্যাজ আ অপরচুনিটি, দেন ইউ হ্যাভ উইনার মাইন্ডসেট। কিছু মানুষ বলে না যে মেয়েদের ড্রেস দায়ী, বয়স দায়ী। হাউ ইনসেইন! নট অল মেন আর সেম, বাট অলওয়েজ it's always a man. বাংলাদেশের রাজনীতিতে অভিনেত্রী থেকে জননেত্রী হওয়ার গল্প খুব একটা বেশি নেই। আজকে আমাদের স্পিক উইথ রাশিদের সেটে গেস্ট হয়ে এসেছেন এমন একজন মানুষ যিনি শোবিজ থেকে কন্টেন্ট ক্রিয়েশন থেকে অ্যাক্টিভিস্ট থেকে পলিটিশিয়ান, পলিটিক্সের রাস্তায় জার্নি শুরু করেছেন। দি ওয়ান অ্যান্ড অনলি বিউটি উইথ ব্রেইন, রুকাইয়া জাহান চমক। এত সুন্দর একটা কনভারসেশন আমাদের গিয়েছে, যেটা আনবিলিভেবল। আমি তো খুব এনজয় করেছি। আই বিলিভ আমাদের প্রিয় দর্শক অডিয়েন্স আপনারাও এনজয় করবেন। শুরুতে জানিয়ে দিতে চাই, স্পিক উইথ রাশিদ আপনাদের ভালোবাসা সবসময় এগিয়ে চলে। আপনাদের আলোচনা, সমালোচনা, ফিডব্যাক আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কমেন্ট বক্স সবসময় আপনাদের জন্য ওপেন, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি একটু সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দেন, এটা আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন। সো আশা করছি আপনাদের থেকে এই রিওয়ার্ডটা আমি পাবো। আর সবসময় জানিয়ে রাখতে চাই, আপনারা ভালোবাসেন বলেই স্পিক উইথ রাশিদ, আমি রাশিদ আজকে এখানে। চলেন সবাই মিলে ঈদের পরে জমজমাট একটা ছুটির আমেজ কাটিয়ে জমজমাট একটা গল্পের এপিসোড শুরু করি। রুকাইয়া জাহান চমক আপু, আপনাকে স্পিক উইথ রাশিদের ফার্স্টেই ওয়েলকাম। আর আমি একটু বলে রাখি, আপনাকে তো একটু আগে আমি মনোলগে অডিয়েন্সের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিলাম, আরেকবার একটু করিয়ে দিই, কারণ খুব কম গেস্ট আছে যাদেরকে আমার ইন্ট্রো করাতে এত ভালো লাগে। Okay. ফার্স্ট অফ অল, ইফ আই এম নট রং, ইউ আর আ ডক্টর। I don't consider myself ডক্টর থেকে আমরা আপনাকে শোবিজে দেখেছি, অভিনেত্রী। এরপরে আমরা আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখেছি, অভিনেত্রী, কন্টেন্ট ক্রিয়েটর। সেখান থেকে আপনি এখন অন দ্য ওয়ে টু জননেত্রী, মানে রাজনীতিতে এসছেন। অ্যান্ড ওয়েলকাম টু পলিটিক্স। আমারটা যেহেতু পলিটিক্যাল পডকাস্ট, অনেক পলিটিশিয়ানরা এখানে আসেন, সো আজকে আপনার থেকে আমাদের অনেক গল্প জানার আছে। দেখি আমি কতটুকু গল্প বলে এন্টারটেইন করতে পারি, যেহেতু আই কাম ফ্রম এন্টারটেনমেন্ট ব্যাকগ্রাউন্ড। সো ইয়া শিওর। ফার্স্ট অফ অল, কাজ সব কিছু মিলে কেমন দিনকাল যাচ্ছে? ভালো। ওকে, ভালো মানে আমার পার্সন যে ফোকাস করে কি পেলাম না বা কি নেই এটাতে ফোকাস না করে সে ফোকাস করে কি কতটুকু আছে, মানে হোয়াটস মাই অপরচুনিটি, যতটুকু আছে ওইটার জাস্ট মেকিং দ্য বেস্ট আউট অফ ইট। সো এই জন্যই আমার পজিটিভ থিঙ্কিং কিন্তু এটা। সো খারাপ গেলেও আমার মনে হয় যে দিনে আজকে 10টা খারাপ জিনিস হয়েছে, কিন্তু এই দুইটা জিনিস ভালো হয়েছে। সো লেটস ফোকাস অন দিস দুইটা জিনিস। এটা ভাবতে পারলে জীবন অনেক ইজি হয়ে যায়। সো আপু, আমরা তো আপনাকে শোবিজে দেখেছি, আমরা আপনাকে পলিটিক্সের মাঠে দেখছি। এই যে সবগুলো আইডেন্টিটি, অ্যাক্ট্রেস, পলিটিশিয়ানস, ডক্টর, সব কিছুর বাইরে হু ইজ রুকাইয়া জাহান চমক? আমরা একটু আপনার একদম চাইল্ডহুড থেকে শুনতে চাই। Thank you for asking me this. Who is Rukaiya Jahan Chomok? I'm still in the journey to search myself. আমার মনে হয় মানে এটা অনেক বড় জার্নি। মানে নিজেকে ওই যে মির্জা গালিবের একটা কথা আছে না যে সারা জীবন আয়না পরিষ্কার করেছি, আসলে পরে দেখলাম ময়লাটা আমার মুখেই। হ্যাঁ। সো আমার মনে হয় আমাদের ওই যে নিজেকে আমি কে এটা খুঁজে পাওয়ার জার্নিটাই হচ্ছে জীবন। সো মানে আমি তো জীবন মাত্র আমার মনে হয় শুরু হলো। সো এখনও আমি বলে ফেলবো যে আসলে চমক কে এটা তো আমি নিজেই জানি না এখনো। আমি এক্সপ্লোরার, লাইক ইউ আর সেইং যে এত কিছু করছি বিকজ আমি সবসময় খুঁজে বের করার চেষ্টা করছি আমি কি চাইছি আসলে। পৃথিবীর 90% মানুষই আসলে এমন প্রফেশনে রিলেটেড যে প্রফেশনটা সে আসলে ওন করে না, দ্যাট ইজ নট দেয়ার প্যাশন।
অ্যান্ড দে আর নট মেড ফর দিস। সো আমি এই জন্য অনেকগুলো প্রফেশন এক্সপ্লোর করছিলাম যে আসলে আমি কিসের জন্য আসলে তৈরি হয়েছি এবং আসলে আমি কি চাই। খুঁজতে খুঁজতেই তো একটা দরজাগুলো নক করতে করতেই তো একটা দরজা বের হবে যে রাইট, দিস ইজ মাই ওয়ে। রাইট। সো ওইটাই আসলে খুঁজতেছি এখনও আমি। অ্যান্ড আমার মনে হয় আমি আরও অনেক কিছু করবো। অ্যান্ড আমি করি, আমি ছবি আঁকি মাঝে মাঝে বাসায়। আর আমার মনে হয় যে আমার যেদিন আমি খুব স্ট্রেস থাকি, দ্যার ইজ আ টার্ম কল আর্ট থেরাপি। সো আমি প্রায় যাই, বিভিন্ন জায়গায় যাই। আমি রিক্সা পেন্টিং শিখেছি, আমি পটচিত্র শিখেছি, আমি টেরাকোটা আর্ট শিখেছি। আমি অনেক অনেক ধরনের আর্ট ফর্ম শিখি, বিকজ আমার মনে হয় আর্ট মেক্স আস হিউম্যান। সো আমার এই জার্নিতে আমি মনে হয় একটা জিনিস জানি, চমককে আর্টিস্ট মনে হয় বলা যেতে পারে, অ্যাজ আই ওয়ান্ট টু। সো এত কিছুর মধ্যে একটা জার্নিতে আমি ফিক্সড, সেটা হচ্ছে আর্টিস্ট চমক। যে চমক আর্টের সাথে জার্নিতে থাকতে চাই। আমার মনে হয় পৃথিবীর এই এনি ফর্ম অফ আর্ট, মানে শিল্প তো আসলে একটা বড় জার্নি। তো আমি তো বললাম যে লাইক আমি অভিনয়টা করছি, এটাও শিল্প। আমি কিছু লেখালেখি করছি, এটাও একটা শিল্প। আমি কবিতা করছি, এটাও শিল্প। ছবি আঁকছি, এটাও শিল্প। গান গাচ্ছি, এটাও শিল্প। মানে আ লট অফ থিং অ্যাকচুয়ালি। সো আই উইল এক্সপ্লোর ডিফারেন্ট লেয়ার্স অফ আর্ট। অ্যান্ড এইটুকু আমি এই জার্নিতে, ওভারঅল জানি এইটুকু আমি বুঝতে পারছি যে আই এম অ্যান আর্টিস্ট, অর আই ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্ট। হয়তো আর্টিস্ট হওয়া জার্নিটা এত সহজ না হয়তো। সো এই তো চমকের একটা পরিচয় হয়তো আমি দিতে পারলাম যে আর্টিস্ট চমক। এমনিতে যখন হাউ ওয়াজ ইউর ফ্যামিলি লাইফ, চাইল্ডহুড, ছোটবেলা কোথায় কেটেছে? এটা আচ্ছা, আমি আই ওয়ান্ট টু অ্যাড সামথিং হিয়ার অলসো, মানে এটা আগের সাথে যে আই ওয়ান্ট টু ডু এভরিথিং উইথ আর্ট। যদি আমি পলিটিক্সটাও ঠিক করে করি, আই উইল ডু পলিটিক্স ইন আ ভেরি আর্টিস্টিক ওয়ে। ও ওয়াও, এটা কিন্তু খুব ভালো একটা কোট যে পলিটিক্সটাও আর্টিস্টিক ওয়েতে করবো। কারণ বাংলাদেশের কনটেক্সটে পলিটিক্স মানেই আমরা মানে খুবই, আমি ওইটাই চাই না যে পলিটিক্সকে মানুষ ভয় পায়। মানুষজন এখনো বলে যে পলিটিক্স করতেছে ডার্টি, মানে পলিটিক্সে নোংরা, পলিটিক্সে জড়াচ্ছ কেন? আরে ভাই, সবাই যদি এভাবে চিন্তা করে তাহলে ভালো মানুষজন আসবে না পলিটিক্সে। আমি যদি এভাবে সবাইকে মানে ডিমোটিভেট করা শুরু করি যে কেন পলিটিক্স যাচ্ছ, পলিটিক্স ছাড়াও তো অনেক কিছু করা যায়। আমি লাস্ট বলছি, আমাকে অনেকে বলতেছিল যে আমি দেশের সেবা করার জন্য পলিটিক্সই কেন করতে হবে, দেয়ার ইজ সো মেনি ওয়ে টু ডু পলিটিক্স। এটার অ্যান্সারটা আমি পরে দিব। এটা ডেফিনেটলি আস্ক মি দিস কোয়েশ্চেন, কেন পলিটিক্স করতে চাই পরে বলবো। সো আমি ওইটাই অ্যাড করলাম যে আমার আর্টিস্ট। সো এই আর্টিস্ট চমক যে জিনিসই করবে সেটা উইল বি রিলেটেড উইথ আর্ট, কিংবা খুব আর্টের সাথে কোলাবোরেট করে সে কাজটা সে করবে। গ্রেট। সো চাইল্ডহুড নিয়ে যদি জানতে চাই, ওয়ার ইজ ইউর চাইল্ডহুড কোথায় ছিল, উইথ ইউর ফ্যামিলি, সবকিছু কিভাবে, কালচারাল ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি ছিল কি? একদমই না। আচ্ছা, চাইল্ডহুড কোথায় ছিল? কফি শেষ হলে আপু আরেকটা আসবেন। ওকে থ্যাংক ইউ। ওকে, চাইল্ডহুড আমি মনে হয় এক্সপ্লোরার এই কারণেই হয়েছে, বিকজ আই নেভার হ্যাড আ ভেরি স্টেবল চাইল্ডহুড। আমার বাবা গভর্নমেন্ট অফিসার, সো অনেক পোস্টিং হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আমার বাবা মোটামুটি সৎ অফিসারই বলা যায়। আচ্ছা, আমি মোটামুটি বলছি কারণ আমার মনে হয় পৃথিবীতে 100% সাদা 100% কালো বলতে কিছু নাই। আমরা উই আর অল ডিফারেন্ট শেডস অফ গ্রে, তাই না? মানে আমরা কখনই 100% ভালো হতে পারবো না। এটা খুব মানে আপনি এত সত্য একটা কথা এত সহজে বলে ফেললেন। এটা তো স্বাভাবিক, মানে সত্যি কেউ যদি 100% ভালো হয়, আইদার দ্যাট পার্সন ইজ ফেরেস্তা, না হলে ডেভিল। সো আমি ফেরেস্তাও না, আমি ডেভিলও না, আমি একদমই একজন সাধারণ মানুষ যার মধ্যে অনেক খারাপ গুণও আছে, অনেক ভালো গুণও আছে। আই এম ট্রাইং টু ব্যালেন্স ইন বিটুইন। হ্যাঁ, সো আমার বাবা সরকারি চাকরি করেন, এবং যেহেতু বললাম যে মোটামুটি সৎ অফিসার ছিলেন, অনেক পোস্টিং হতো। হ্যাঁ, কোনো জায়গায় অনেক দিন থাকতে পারতেন না সে। আচ্ছা, তাহলে তো স্কুল অনেকবার চেঞ্জ হয়েছে। অনেক আস্ক মি দ্যাট, লাইক আমি কোনো স্কুলে লাইক আমি ফার্স্ট হয়েছি বা সেকেন্ড হয়েছি, আমার রোল ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারতো না, বিকজ আমি অন্য স্কুলে চলে গেছি, আমার রোল আবার 180। সো আই নেভার এনজয়েড দ্যাট। সো অ্যান্ড কখনো আমার স্ট্যাবল ফ্রেন্ডশিপ আমি করতে পারি না। আমার স্কুল ফ্রেন্ডের একটা সময় আমি কষ্ট পেতে আমার ছোটবেলায় না হয় না যে ক্লাস 2-তে পড়ি, আমার ওখানে 2টা বেস্ট ফ্রেন্ড হয়েছে, ওদেরকে ছেড়ে আমার পরের বছর অন্য কোথাও যেতে হবে, ওই কষ্টে ছোট মানুষটা আমি, ওই যে বন্ধু হারানোর কষ্টটা, এটা পাইতে একটা সময় আমি আর বন্ধু বানাইতাম না, ভয়। কারণ আমি জানি তো কয়দিন পরে চলে যেতে হবে, তো ওদেরকে ছাড়লে যে কষ্টটা হবে আমার। সো একটা সময় আমি মানে এটা 6-7 ওঠার পরই আমি এটা বুঝে গেছি যে আমার আসলে কষ্টটা অনেক পাইতে হবে। সো রাদার আমি একটু একা হয়ে যাই, বেশি ক্লোজ হলে আমার কষ্ট হবে ওদেরকে ছাড়তে। সো এই তো অনেক ঘুরছি অনেক জায়গায় ছোটবেলায়, অনেক জায়গায়, ইভেন লাইক চিরং, কি বলে
সিলেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছিলাম, অল্প অল্প সময় করে। আচ্ছা, সো কালচারাল অ্যাক্টিভিটিস তো স্কুল কলেজে থাকতেই করা হতো, ওখানে মানে ইন্টারেস্ট যেহেতু কালচারাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না, ইন্টারেস্ট নিজের মধ্যেই ছিল একদম সবসময় হ্যাঁ। নিজের। মানে আমি আশা এটা এভাবে বলা ঠিক হবে কি না, মানে কালচারাল কেউ মানে আর্টকে কেউ প্রফেশন হিসেবে নেয় নাই। হ্যাঁ, ইট ওয়াজ জাস্ট আ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফর মাই ফ্যামিলি, লাইক স্কুলে বসে একটু নাচ গান করা, একটু ছোটবেলায় নাচ শেখা, একটু কবিতা আবৃত্তি শেখা, শখে সবাই, ইট ওয়াজ লাইক শখ, টুকটাক করতো। আমার আম্মু ভালো গান করতো, কিন্তু একটা সময় সেটাও তারা করতো না, তারা সামহাও একটু রিলিজিয়াস হয়ে গেল। মানে আমার ফ্যামিলি আবার খুব রিলিজিয়াস সেরকমও না, একদমই ওরকম রিলিজিয়াসও না, বাট তারা মনে করতো যে এটাকে আর কি প্রফেশনালি খুব নেওয়া যায় না। মানে আর্ট ক্যান বি আ প্রফেশন, নায়িকা হব আমি এটা তো নাই একদম, যে ডাক্তারি রেখে নায়িকা হওয়া, এই টার্মসটা তারা মানতেই পারতো না তারা অ্যাকচুয়ালি। সো ছোটোবেলাটা এই জন্যই বললাম, ছোটোবেলাটা আসলে ওয়াজ নেভার স্টেবল। এক জায়গায় কখনোই ছিলাম না, অনেক জায়গায় ঘুরে ঘুরে ছিলাম, অনেক স্কুল চেঞ্জ করছি। দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার অফ ইউর কোয়েশ্চেন। সো ফার্স্ট একেবারে যখন মিডিয়াতে পা রাখলেন, ওইটা কি তখন কি আপনি ডাক্তারি পড়ছেন অলরেডি? হ্যাঁ, ফাইনাল ইয়ার মেডিকেল। ফাইনাল ইয়ার, এটা কত সালে হবে? 2020 সালের। 2020-এ। হ্যাঁ। সো ইনভলভটা কি করে হলো, মানে একদম করোনার সেকেন্ড লকডাউন, মেডিকেল বন্ধ, কি করব? আমার ভেরি ওয়ার্কাহলিক পারসন, আমার মনে হয় কিছু না কিছু মানে মিনিংফুল কিছু একটা করা, মানে বসে না থেকে, এরকম একটা বিষয়। তখন সবাই টুকটাক সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ইনভলভ হয়ে গেছিল, মানে করোনার সময়টা ফার্স্ট টাইম, মানে এত ফ্রি টাইম, তো এটাকে মানুষজন মনে হয় বাসার মধ্যে বসে সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছিল, এরকম একটা বিষয়। সো আমি টুকটাক এরকম আই ইউজ টু প্লে ইউকুলেলে, টুকটাক কন্টেন্ট অনেক বানাতাম। তো দেয়ার ওয়াজ সাম ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড আমার, ওরা আর কি বলছিল যে ইউ ক্যান ডু দিস। এর আগে আই পার্টিসিপেটেড আ বিউটি কন্টেস্ট 2017 সালে, which was a very bad decision for me because বিউটি কন্টেস্ট কনসেপ্টটাতে আমি বিশ্বাস করি না। আমি যদি এখন আমার লাইফের এই সার্টেন ম্যাচুরিটি আমার থাকতো, তাহলে আমি আসলে বিউটি কন্টেস্টে পার্টিসিপেটই কখনো করতাম না, বিকজ আই নেভার ওয়ান্ট টু বি ভ্যালিডেটেড বাই এনিবডি। লাইক আমাকে 10টা মানুষ এসে বলবে যে ওয়াও চমক, তুমি অনেক সুন্দরী, তুমি অনেক মেধাবী, অ্যান্ড তাহলে আমি বিশ্বাস করবো যে আমি সুন্দরী মেধাবী। এই বিষয়টা আমার জন্য এখন আর ওয়ার্ক করে না, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি জাজড অর ভ্যালিডেটেড বাই এনিবডি। সো ইয়া, আই নো, আমি জানি যে আমি একদম মানে সোসাইটির গুড বুকে যেভাবে লেখা থাকে সুন্দরী মেয়ে দেখতে এরকম হবে, ওরকম যদি না হই, আমি যদি একদম অপোজিটও হই, তারপরেও আমি নিজেকে সুন্দর মনে করবো, বা তারপরেও আমি নিজেকে মনে করবো যে হ্যাঁ আমি বুদ্ধিমতী, আমি বিশ্বাস করি যেটা আমার রাজ্যে আমি রাজা মনে করবো, কার কি যায় আসে। গুড কনফিডেন্স, আমি আজকে প্রত্যেকটা ওয়ার্ডে কিছু তো কনফিডেন্স খুঁজে পাচ্ছি। সো 2020-তে আপনি মিডিয়াতে নিজের স্টাবলিশড ক্যারিয়ার, সো শুরুটা করলেন বিগিনার ওখানে। সো এরপরে আস্তে আস্তে আমরা আপনাকে ওটিটিতে দেখেছি, স্ক্রিনে দেখেছি, তারপর ওখান থেকে হঠাৎ করে আমরা একদিন দেখলাম রোকেয়া জাহান চমককে কন্টেন্ট ক্রিয়েশনে। তাও কন্টেন্ট ক্রিয়েশনটা কেমন, কালচার নিয়ে, বাংলাদেশের আর্ট নিয়ে, হিস্ট্রি নিয়ে, একদম ডিফারেন্ট ভাবে, যাতে এটা ইন্টারন্যাশনাল জনরাতে যায়। আই ওয়ান্টেড টু ব্র্যান্ড, মানে বাংলাদেশকে গ্লোবালি ব্র্যান্ডিং করতে চাচ্ছিলাম আমি, দ্যাটস মাই মেইন ভিশন অ্যাকচুয়ালি। ওকে সো ইয়া, নাও সো এটা যখন মনে হলো যে আমি এটা করব, তখন কি আপনি শোবিজ ছেড়ে এটা করবেন ফুল টাইম সাইন, নাকি শোবিজটাও থাকবে এটাও থাকবে, কোন ডিসিশনটা ছিল? আমি তো আচ্ছা, আমি না জীবনে কোনো কিছু এরকম আঁকড়েই ধরি না আসলে, আচ্ছা, আই ডোন্ট নো। সো ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, মানে কীভাবে বলা যায় বিষয়টাকে, যে আমি বললাম না আমি এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, জীবনটা তো এক্সপ্লোর করতে চাচ্ছি। আই টোল্ড ইউ যে আমি অনেক কিছু করলে তো বুঝতে পারবো আসলে আমি কোনটা করতে চাই। সো আর এমন তো কোনো বাধ্যবাধকতা নাই যে আমি কৃষিকাজ করলে আমি রিক্সা চালাতে পারবো না, কিংবা আমি মাছ ধরলে আমি কি বলে মানে গান গাইতে পারবো না, এরকম তো বিষয় না। আমাদের বাঙালির কালচারে তো যদি চিন্তা করে দেখি, আমরা তো বাউলের দেশ। এখানে বাউলরা দিনের বেলায় হয়তো কেউ মাছ ধরতো, রাতের বেলা সবাই বলে বাউলের এসে চরের ওখানে গানের আসর বর্ষাইতো। সো আমরা তো সবার, আমরা কিন্তু বাঙালির অনেক আগে থেকেই মাল্টিটাস্কিং করে আসছি। সো আমার মনে হয় ওইটাই আমি ওরকমই করছি অ্যাকচুয়ালি। অ্যান্ড দ্য জার্নি অফ content creation, oh my god, I have learned a lot of things out of it, and আমি যা শিখেছি আমার মিডিয়া ক্যারিয়ারের অনেক কিছু আমি এটাতে। সো ওই কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে যেটা হয়, একটা ফুল টিম লাগে, সেটআপ লাগে, গিয়ার্স লাগে। সো আপনি একদম ফুল সেটআপ টিম নিয়ে I have my full team. সো এখন কি কন্টেন্ট ক্রিয়েশনটা মিডিয়ার চাইতে বেশি এনজয় করছেন? বেশি এনজয় করি, বিকজ বললাম না ক্রিয়েটিভ ইনপুট দেওয়ার জায়গাটা অনেক, এখানে ফ্লেক্সিবিলিটি থাকে, অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। এবং আমি আমার যে ভিশনটা দেখছি, আমি একটা ইমেজ চিন্তা করছি মাথায়, ওইটা আমি আমার মতো করে এক্সিকিউট করছি। ওই যে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে মজাই হচ্ছে প্র্যাকটিসিং ফ্রিডম। সো এর থেকে মজার কিছু নাই পৃথিবীতে, যে একবার স্বাধীনতার
আর্টিস্টের নিয়ে জন্য ফেলছে। ফ্রিডম ইজ দ্য মেইন থিং, Yeah, এটা exactly, লাগবেই। exactly. সো নাও কাম টু দ্য মেইন স্টেজ পলিটিক্স। আমরা লাস্ট যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো রিসেন্টলি, এরপরে আমরা দেখলাম যে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে একটা ঘোষণা, রুকাইয়া জাহান চমক মনোনয়নপত্র জমা দিয়েছেন, হেডলাইন। এর আগে আমরা আপনাকে জুলাইয়ের সময় থেকেই বিভিন্ন বিষয়ে সবসময় ভোকাল হতে দেখেছি। সোশ্যাল মিডিয়াতে আপনি কথা বলেছেন, আপনাকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, সেটা আপনি একদম বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। হঠাৎ করে আমরা দেখলাম আপনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হলেন। এটা নিয়ে সমালোচনা এক সাইডে আছে, আলোচনা এক সাইডে আছে, কেউ অ্যাপ্রিসিয়েট করছে, কেউ নানান কথা বলছে। আপনার কিভাবে, মানে কেন মনে হলো যে এরকম একটা রুলিং পার্টিতে আপনি পলিটিক্সে জড়াবেন? আপনি নারী আসন নিয়ে পরে কথা বলবো, আগে আপনি এটা বলেন যে পলিটিক্সে জড়ানোর চিন্তাটা কোথা থেকে আসলো মাথায়? ওয়াই পলিটিক্স? ওকে, থাকে না গ্ল্যামার দুনিয়া থেকে, যদিও আমরা ওয়ার্ল্ডে অনেক দেখেছি, যেমনটা বলছিলাম যে অভিনেত্রী থেকে জননেত্রী অনেকেই হয়েছে। সো হোয়াট ওয়াজ ইয়োর ইন্টারেস্ট পয়েন্ট? সি, 1 বছর আগেও আমার মনে হয় নাই যে আই ওয়ান্ট টু জয়েন অ্যাক্টিভ পলিটিক্স, বাট আই ওয়াজ অলওয়েজ পলিটিক্যালি ভোকাল, পলিটিক্যালি অ্যাওয়ার, অ্যান্ড আই ওয়াজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ওকে, লাইক ইটস বিন লাইক 10 years ইউ ক্যান সে, যে আমি বিভিন্ন ধরনের এনজিও, বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জয়েন্টলি কাজ করেছি। সো আমি যেটা কাজ করতে গিয়ে আমি যেটা ফেস করেছি, যে সিস্টেমের বাইরে থেকে আমি যতই ট্রাই করি না কেন যে আমি এটা চেঞ্জ করতে চাই, আমি যতই প্রতিবাদ করি না কেন, আমার কথা খুব কম মানুষই শুনছে, বা আমি ডিরেক্ট পলিসি মেকিংয়ে কোনো ইম্প্যাক্ট রাখতে পারছি না। সাপোজ আমি একটা জিনিস চেঞ্জ করতে চাই, সাপোজ আমি সাস্টেনেবল লিভিং চাই, আমি বাংলাদেশের কালচারকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে চাই, এখানে অনেক গ্যাপ আছে, কালচারাল ইস্যু অনেক গ্যাপ আছে, আমি সেগুলো নিয়ে কথা বলবো, আমি কোথায় কাজ করব, আমার ভয়েসটা কেন শুনবে? বাট ওয়েন আই এম গেটিং আ প্রপার পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে আমি ডিরেক্ট পলিসি মেকারদের সাথে কাজ করতে পারছি, ডিরেক্ট আমার ভয়েসটা ওখানে শুনতেছে তারা, এবং আমি পলিসি মেকিংয়ে ডিরেক্ট কাজও করতে পারছি, তাহলে সেটা কি আরও বেটার না? বিকজ আই হ্যাভ ট্রাইড, আমি অনেক ফেস করছি এটা। মানে সাপোজ আমি একটা জায়গায় জিজ্ঞেস করবো যে এখানে রাস্তা কেন হচ্ছে না, আমি যে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, কেউ আমার কথা শুনছে না, বিকজ আই এম নোবডি। কেন আপনার তো কনসার্ন কি? আমি বলছি এখানে রাস্তা হচ্ছে না কেন, তখন মানুষ বলছে আপনাকে কেন জবাবদিহিতা করবো? কিন্তু ওয়েন আই অ্যাম পলিটিক্যালি অ্যাক্টিভ, আমার একটা প্ল্যাটফর্ম আছে, তখন তারা কিন্তু বাধ্য হয়ে আমার কাছে জবাবদিহিতা করে, রাইট? তাই না? দিস ইজ দ্য থিং, আমি চেষ্টা করে দেখছি এটা, এই বিষয়গুলো, যে পলিটিক্স আর অ্যাক্টিভিজম দুই জিনিস। হ্যাঁ, মানে আমি কি বললাম, যে আমি অনেক জায়গায় অনেক কিছুতে আমি কোয়েশ্চেন রেজ করতে গেছি, ওখানকার হায়ার অথরিটিকে জিজ্ঞেস করতে গেছি, তারা আমাকে পাত্তা দিচ্ছে না, বিকজ হু আর ইউ? তারা বলতেছে তুমি কে? ইভেন আমি যখন অ্যাক্ট্রেসও না, আমাকে কেউই চিনে না, তখন আমি যখন জাস্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, আমি তো বললাম যে আমার সোশ্যাল অ্যাক্টিভিস্টের জার্নি 10 বছর, কিন্তু আমি অ্যাক্টর তো লাস্ট 5 years ম্যাক্স, 5 to 6 years। সো এর আগে তো আমি কেউই ছিলাম না, আমাকে অ্যাক্টর হিসেবেও চিনতো না। সো আমার জন্য আমার ভয়েসটা ওয়াজ নট হার্ড বাই এনিবডি। তো আমি কিভাবে মানুষের জন্য কাজ করব? আমি তো অনেক জায়গা দেখি কাজ করার। তো তখন আসলে আমার মনে হলো যে আমি যখন ওই প্ল্যাটফর্মটা পেয়ে যাব, তখন আমার জন্য ইট উইল বি ভেরি ইজি টু ওয়ার্ক। আর ওই যে আমি বললাম যে পলিটিক্সকে সবাই ওই মোড়কে যখন ভয় পায়, যে পলিটিক্সটা ভালো জায়গা না, এখানে ভালো মানুষরা যায় না, এরকম ধরনের ভয় আছে বাংলাদেশের মানুষের মধ্যে এখনো। সো আই ওয়ান্ট টু ব্রেক দিস ট্যাবু। I don't like politics, I don't like politics। মানে ভাই, তুমি এত ফ্লেক্স, তুমি দেশের পরিবর্তনও চাও, আবার তুমি দেশের পলিটিক্স 1% তুমি গা বাঁচায় চলবা। ভাই, পলিটিক্স করলে তো আমার এই দেশে থাকতে পারবো না আমি। এই ভয়ে তুমি কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে কথাই বলতেছো না। ভাই, তাহলে মানে তুমি যদি কথা না বলো, দেশের যদি 90% মানুষ জাস্ট পলিটিক্সের নিয়ে কথা বললে পরের বার সে থাকতে পারবে না দেশে, কিংবা ওভাবে হলে এভাবে করতে পারবে না, মানুষের শত্রু হয়ে যাবে, এই ভয়টা যদি মানুষের মধ্যে থাকে, তাহলে দেশের চেঞ্জটা কিভাবে হবে? রাইট। সবাই যদি গা বাঁচায় চলে, তাহলে তো হবে না। তো সামওয়ান কাউকে না কাউকে তো বলির পাঠা হতে হবে। এখন যদি ওভাবে চিন্তা করে যে চমক বলির পাঠা হচ্ছে, আমি আই অ্যাগ্রি। আর আমি যদি আসলে আমার দেশের জন্য, এখনও আমি বলি, মানে এর থেকে গ্লোরিফাইড ডেথ আর হইতে পারে না। যদি ইফ সামবডি, আমি তো মরবই, ইউ ক্যানট অ্যাভয়েড ডেথ। এমন যদি সিস্টেম হতো যে যদি তুমি নিরাপদে থাকো, তুমি যদি সেফ বাঁচো, সাধারণ জীবনযাপন করো, তাহলে তুমি কোনোদিন মরবা না। তাহলে আমি একটা ট্রাই করে দেখতাম যে ঠিক আছে, আমি মরবো না, যেহেতু আমি সেফ থাকি, যেহেতু মরতেই হবে, তাহলে একটা গ্লোরিফাইড মৃত্যু ভালো না? সো গ্লোরিফাইড মৃত্যুর জন্য আমার মনে হয় দেশের জন্য মরতে পারছে, এর থেকে গ্লোরিফাইড মৃত্যু আর কিছু হতে পারে না। সো অফকোর্স পলিটিক্স করলে এই ধরনের দেশের জন্য মরার একটা চান্সেস বেড়ে যায়। সো ওয়াই নট? না, অফকোর্স আমি কোনো অ্যাক্টরের মুখ থেকে, তাও একজন গ্ল্যামারাস অ্যাক্টর, তার মুখ থেকে এরকম দেশের জন্য মরে যাওয়ার কথা, এটা অ্যাকচুয়ালি খুব প্রসেস করাটা সবার জন্য খুব একটা সহজ না। এটা তো যুগে যুগে কিন্তু না। যুগে যুগে যারা আসলে কালচারাল অ্যাক্টিভিস্ট, এরা কিন্তু, আমি যদি ইতিহাস ঘাঁটতে যাই,
দেয়ার আর সো মেনি পিপল যারা আসলে কালচারাল সাইডে কাজ করছে, তারা কিন্তু পলিটিক্স, দেশের পলিটিক্যাল কালচারাল ন্যারেটিভকে শেপ করছে যুগে যুগে। True. ইফ ইউ সি লাইক আমি যদি সত্যজিৎ রয় বা উইসার রীতি ঘটক কিংবা ওই সময়ের অঞ্জন দত্ত, মৃণাল সেন, তাদের সিনেমা যদি দেখি, যদি আমি বাংলা ঘরানার বলতেছি, বাংলাদেশি না যদিও তারা, বাট আমি যদি বাংলা বলি, তখনকার তাদের গল্পে যে পরিমাণ ওই সময়ের পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল কন্ডিশনটা উঠে এসছে, ওই সময় যে নকশাল, এই যে বিষয়গুলো ছিল প্রত্যেকটা তাদের লেখায়, তাদের সিনেমায়, তাদের কবিতায়, তাদের অ্যাক্টর, অভিনেত্রীরা, অপর্ণা সেন, ইফ ইউ আস্ক মি, অপর্ণা সেন যে তার সিনেমাগুলোতে, তার অ্যাক্টিংগুলোতে, তার লেখনীতে যেভাবে সে লিখছে, কেন, ওয়াই আর সেইং দ্যাট, আমরা আসলে জানি না। মানে কারণ আমি যদি একটা সময়ের ওই সময়ের পলিটিক্যাল কন্ডিশন, সাপোজ আমি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কী হয়েছে এটা জানতে হলে আমার হয় বই পড়তে হবে, না দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা সিনেমা দেখবো আমি, তাই না? তার মানে আর্ট ওয়াজ অলওয়েজ আ ভেরি পাওয়ারফুল ওয়ে টু প্রটেক্ট ইয়োর কালচার, ইয়োর হিস্ট্রি, ইয়োর পলিটিক্যাল ন্যারেটিভস অ্যান্ড এভরিথিং, যেটাকে ছোটো করে খাটো করে দেখার কোনো ওয়ে নাই, যেটাকে আমাদের দেশে তো আসলে আমি জানি না, আমরা হয়তো সম্মান করি না আর্টকে ওভাবে করে, বাট আর্ট ইজ আ বিগ থিং। ইট ওয়াজ অলওয়েজ, ইভেন আমাদের ৭১-এর সময় যদি আমি মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের তখন লেখক, আমাদের যে সিনেমা রাইটার, আমাদের জহির রায়হান, তারা তো যুদ্ধ করে গেছে তাদের আর্ট দিয়ে, রাইট, তাই না? সো আমরা এটাকে কোথায় ছিলাম আমি জানি না, সরি। দ্যাটস ফাইন, কনভারসেশন গোয়িং ভেরি গুড। আপু, আপনি বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য যেটি আছে সেটার জন্য আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন এতে করে যেটা হয়েছে, জুলাইয়ে আপনি যখন সোচ্চার ছিলেন তখন সকলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতো, ভালোবাসতো। যখন আপনি বিএনপি অ্যালাইন্ড হয়ে গেলেন, তখন যারা বিএনপি পছন্দ করে না তাদের চোখে আপনি হয়তো খারাপ হয়ে গেলেন, তারা আপনাকে সোশ্যাল মিডিয়াতে বুলিং করলো, অনেক কিছু করলো। তারপরও আমি তাদেরকে ভালোবাসি, কারণ তারপরও মানে দে আর মাই পিপল, আমার দেশের মানুষ, তারা বাংলাদেশি। তারা আমি যদি তাদেরকে আমেরিকা যে খুঁজে পাই, তারা কোনো বিপদে বলে তাদেরকেও আমি ওই সেম হেল্পটাই করবো যারা আমাকে সাপোর্ট করতেছে কিংবা যারা আমাকে ভালোবাসে, তাদেরকে সেম। মানে আমার জন্য ম্যাটার করে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাকে যদি একজন মানুষ ভালোবাসে, ওইটাও আমার জন্য অনেক কিছু। আই ডোন্ট কেয়ার। অ্যান্ড পলিটিক্যাল, আমাদের দেশে পলিটিক্যাল খুব, আমরা একটু প্রতিহিংসার রাজনীতি করি, বাট আমার মনে হয় এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। একটা আসলে পলিটিক্যাল একটা পার্টি করতে হয় মানুষের আসলে, কারণ যখন একটা দল একটা আইডিওলজিতে ঐক্যবদ্ধ হয়, ওয়েন ইটস আ টিম ওয়ার্ক, তখন কাজটা অটোমেটিকলি ভালো হয়। ইউ ক্যানট, আমরা একা কখনো দেশ চেঞ্জ করতে পারবো না। ইউ ক্যানট ডু ওয়ান থিং অ্যালোন। সাপোজ আমি ধরে নিচ্ছি আমি খুব ভালো রাজমিস্ত্রি, আমি খুব ভালো বিল্ডিং বানাতে পারি, আমার থেকে ভালো বিল্ডিং কেউ বানাতে পারে না। এখন আমি একটা বিল্ডিং বানানো একা শুরু করছি, আমি যেন কাউকে নিব না, বিকজ আই এম দ্য বেস্ট। হ্যাঁ, এখন এই বিল্ডিংটা বানাইতে আমার কতদিন সময় লাগবে, কিন্তু আমি যদি অ্যাভারেজ এরকম আরও 100টা রাজমিস্ত্রি নেই আমার সাথে এবং একসাথে মিলে বানানো শুরু করি, তাহলে বাড়িটা কত দ্রুত বানানো হয়ে যাবে, তাই না? ইটস লাইক দ্যাট। সো মানে পলিটিক্সটা আমার কাছে ওইরকমই। আমার একটা আইডিওলজি আছে, আমি একটা পলিটিক্যাল দর্শন নিয়ে আমার দেশের এই কাজ করতে চাই। আমি যদি একা যতই যুদ্ধ করি না কেন, ইট উইল টেক আ লং টাইম। বাট যদি আমি একটা বড় দল নিয়ে কাজ করতে পারি, আমার অনেক মানুষ, আই হ্যাভ আ টিম, হ্যাঁ, যাদেরকে নিয়ে আমি একসাথে কাজ করতে পারতেছি, তাহলে আরও দ্রুত ভালো কাজ করা যাবে না? দ্যাটস ওয়াই আসলে আমার একটা পার্টি দরকার ছিল, এবং মোটামুটি যাদের সাথে আমার পলিটিক্যাল আইডিওলজি এবং যাদের দর্শন আমার ভালো লাগে, সেটা আমি দেখছি আসলে। এটা আমার কোয়েশ্চেন ছিল, ওয়াই বিএনপি? এটাই আসলে আমার মোটামুটি পলিটিক্যাল আইডিওলজি আমি যতটুকু শিখছি এই বয়সে, আমার যতটুকু বই পড়ে, যতটুকু দেখে শুনে বুঝে, ওটাতে আমার মনে হয় এই মুহূর্তে এটা ছাড়া বেটার অপশন নাই আমার কাছে। লাইক আমাদের যে আরেকটা পলিটিক্যাল, আমাদের যে বিরোধী দল যারা আছেন এখন, তাদের আইডিওলজি যদি আমার সাথে ম্যাচ না করে, আমি কিভাবে তাদের সাথে কাজ করবো? And you have that freedom. And exactly, I have that freedom. It is simple, but it doesn't mean that I hate them. Yes. It absolutely doesn't mean that I hate them. কারণ আমি একটা বড় একটা অংশ বাদ দিয়ে তো আমি দেশের চেঞ্জ করতে পারবো না। আমি চাই আমার একটা ভালো কাজে তারাও আমার সাথে সাপোর্ট করুক। They are not my enemy, trust me.
অ্যান্ড অলসো মানে আমি তো বলি আমার এনসিপির অনেক যারা কাজ করছেন নেতাকর্মী তাদেরকে অনেককে আমার পছন্দ, কারণ তারা আমার জুলাই যোদ্ধা সহযোদ্ধা ছিলেন, তাই না? তো অফকোর্স তাদের প্রতি এবং আমার এই যে আমরা যেভাবে যে স্বপ্ন দেখছি নতুন দেশের, এখন যে ছোট ছোট ইয়াং জেনারেশনের ছেলেপেরাও যে যাচ্ছে যে রাজনীতি করা সম্ভব, আমরাও কন্ট্রিবিউট করতে পারি, এটা কিন্তু অনেকটাই তাদের একটা বড় অবদান আছে এবং এটাতে। সংসদে আমরা এমন মানুষজন দেখেছি যে এটা খুব অবাক করার মতো, Exactly, আমি তো ইন্সপায়ারিং। বললাম যে and আমি কিন্তু হাসনাত আবদুল্লাহর একটা বিশাল ভক্ত, মানে তার পলিটিক্যাল দর্শন আমার খুব পছন্দ, মানে ভালো লাগে আমার। আচ্ছা, তো ইট ইস দ্য থিং। এখন আমার ম্যাক্সিমাম পলিটিক্যাল আইডিওলজি যেটা আমি যেটা বিশ্বাস করি, ন্যাশনালিজম অ্যান্ড মেইন কথা যেটা সবার আগে বাংলাদেশ, অ্যান্ড আমিও ডিসকভারিং বাংলাদেশ করি, যেটা আমি বলছি আমি গ্লোবালি আমি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই। এই সবার আগে বাংলাদেশ এই কনসেপ্ট ওয়াজ মানে এটাই আমার জন্য আসলে মেইন রিজন টু জয়েন বিএনপি অ্যাকচুয়ালি। তারা ওই ন্যাশনালিজম ওইটাতে যেটা যতটুকু তারা করতে পারছে, এবং এখন যে তারা নতুন করে রাজনীতি অনেক ধরনের চেঞ্জেস আনার চেষ্টা করছে, অনেক চেঞ্জ হয়েছে আমাদের দেশে, মানে এত অল্প সময় আমি যতটুকু দেখছি আমার কাছে মনে হয় প্রাইম মিনিস্টারই তো অনেকগুলো কালচার চেঞ্জ করেছে। এক্স্যাক্টলি। সো ভালোই যাচ্ছে আমার, সো ফার ইটস গোয়িং গুড। অ্যান্ড আমি বললাম তো আমি ভেরি অপটিমিস্টিক পার্সন। আমি 10টা খারাপ জিনিস যদি বললাম না, দিনে 10টা খারাপ জিনিস হলে আমি 2টা যদি ভালো ঘটে আমি 2টার দিকেই ফোকাস করবো। অ্যান্ড দ্যার ইজ কল্ড উইনার মাইন্ডসেট, লুজার মাইন্ডসেট। if you just see problems somewhere, তাহলে you have loser mindset. But if you see every problem as an opportunity, then you have winner mindset. So every problem for me is a new opportunity to probably learn something or fixing my previous mistakes and move forward. So আমার কাছে আমি জানি আমার দেশে এখনো অনেক ভয়ঙ্কর জিনিস ঘটছে, একদিনে সম্ভব না, বাট আমার তো 2টা পজিটিভ জিনিসও ঘটতেছে। সো লেটস ফোকাস অন দিস অ্যান্ড ওইটাকে আরও যে জায়গাগুলোতে গ্রো করার অপরচুনিটি আছে সেটা নিয়ে করি। সারাক্ষণ যদি আমি কমপ্লেনই করতে থাকি তাহলে কমপ্লেনই করতে থাকবো আসলে। ওই যে বললাম না আমি বাড়ি থেকে শুধু কমপ্লেনই করছিলাম, দ্যাটস ওয়াই আই হ্যাভ কাম ইন দ্য সিস্টেম, ডিরেক্ট জয়েন করতে চাচ্ছি যেখানে আমি যুদ্ধটা করতে চাই আসলে ভালোবেসে। সো ইয়া, অ্যান্ড আরও একটা বিষয়, আমি না আগে বাংলাদেশকে এত ভালোবাসতাম না। আচ্ছা, হ্যাঁ, এত ভালোবাসতাম না আমি। আপনারও কি ড্রিম ছিল বাইরে চলে যাবেন? হ্যাঁ, যে কি ভাই এই দেশে থেকে আসলে হবে না। আমরা তো ওই যে আমাদের দেশে তো মানে আমরা সাইকোলজিক্যালি এরকম যে আমরা অন্যের দুঃখ দেখে নিজের দুঃখ ভুলি। আজকে আমার দিনটা খারাপ গেছে, আজকে দেখলাম ওর দিনটা আরও খারাপ গেছে, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। আমরা এরকম মানে আসলে আমরা অন্যের দুঃখ দেখে নিজের দুঃখটাকে কোনোভাবে ব্যালেন্স করে নিই। সো এই জন্য আমাদের সামনে যদি কেউ অনেক বেশি ভালো করে আমরা ইনসিকিউর ফিল করি। অলসো বিকজ অফ আওয়ার চাইল্ডহুড প্যারেন্টিং, এগুলো একটা বিষয় আছে আমাদের দেশে। আমরা যেহেতু বাচ্চা কাচ্চাকে কম্প্যারিজন নিয়ে বড় করি যে ও ভালো করছে, ওর পা ধোয়া পানি খাও তুমি। হ্যাঁ, তুমি কখন আমরা অন্যের সাকসেসকে সেলিব্রেট করতে শিখায় না আমাদের প্যারেন্টসরা ছোটবেলায়। যে বলা ও তোমার ফ্রেন্ড ভালো করছে, আমার কলিগের ছেলে ভালো করছে, তোমার কাজিন ভালো করছে, তোমার ভাই বোন ভালো করছে, চলো ওটা সেলিব্রেট করি। তারা এটা বলে না, তারা বলে এসে যে তোমার এ ভালো করছে, তুমি তোর পা ধোয়া পানি খাও, তোমাদের কিচ্ছু হবে না, তুমি একই ভাত খায়, তুমি পারছো না কেন? হ্যাঁ, এই যে কম্প্যারিজন, এটার কারণে আমরা বাঙালিরা মানে আমাদের এই ইন্ডিয়ান পুরো সাবকন্টিনেন্টই আমরা আসলে ভালো দেখতে পারি না। মানে আমরা তখন ইনসিকিউর ফিল করি। ছোটবেলার ওই বাবা আমার খোটা মনে পড়ে, আল্লাহ ও ভালো করতে আমি পারতেছি না, তারপর টেনে ধরি, নামাই ফেলি ওকে একটু। এটা আসলে আমাদের টেম্পারিংটা ওরকমভাবে হয়েছে। আমাদের মনে হয় যুগ চেঞ্জ হচ্ছে অবশ্য, দ্যার ইজ সিলভার লাইনিং ডেফিনেটলি। এই যে আমি আজকে এটা নিয়ে কথা বলতে পারছি, হয়তো আরও 10টা মানুষ শুনবে, তাদের মেন্টালি হয়তো চেঞ্জ হবে। সো আই এম সিং হোপ, আই এম অলওয়েজ সিং দ্য সিলভার লাইনিং ইন দ্য ডার্কনেস। সো প্রথমবার পলিটিক্সে এসেই মানে নারী সংসদ সদস্যের জন্য মনোনয়ন দেয়, এটা অনেক সাহসিক কাজ। অ্যান্ড আমি টু বি অনেস্ট, আমি একটু পিপল পালসটা আপনাকে এক্সপ্লেন করি। সোশ্যাল মিডিয়াতে একটা হাইপ ছিল, অ্যান্ড আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমরা আগের যে সেট আপ, মানে লাস্ট 17 ইয়ার্সের সেট আপ, ওখানে কিন্তু আমরা সংসদে অনেক গ্ল্যামার দুনিয়ার মানুষজনদেরকে দেখেছি, অনেক লেজেন্ডারি মানুষজনদেরকে আমরা দেখেছি। সো আমাদের একটা কনসেপ্ট ছিল যে আচ্ছা ঠিক আছে, একজন দুইজন তো না, এখানে তো অনেকজন। সো একটা ডেফিনেটলি ইনক্লুসিভিটির জন্য হয়তো চমকাপোকে রাখা হতে পারে, এবং অলমোস্ট একটা কনফার্মেশনই চলে আসছিল। পরে আবার এটা আমিও শুনেছি, আমি জানি না, আমাকে অনেকে বলতে মনে হয় আপনার হয়ে গেছে, তাই আমি জানি না। বাট আপনার স্টোরি মানে ইউ আর ভেরি অপটিমিস্টিক হয়ে যাবে, নাকি এই সাহস আসলে করতে কারে দিয়ে দিই মনোনয়নপত্র জমা হয়ে যাবে? সো আমি ওভাবে শুরু করি নাই যে একদম হইতেই হবে। ইট ওয়াজ লাইক আমার কোথাও একটা থেকে শুরু করতে হবে। তো যেহেতু আমি বললাম, যেহেতু আমার একটা পয়সা যুক্ত, আমাকে আমার ডেস্টিনেশন তো কোথাও থেকে শুরু করতে হবে। সো ইট ওয়াজ জাস্ট আ স্টার্টিং, আমি শুরু করছি মাত্র। অ্যান্ড যেহেতু কালচারাল সাইড থেকে কাউকেই দেওয়া হয় নাই, there is nobody from the cultural side. কোনো
কাউকে দেওয়া হয় নাই, এবং আমার থেকে অনেক সিনিয়ররা ছিলেন যারা অনেক বছর ধরে কাজ করছেন। ইভেন আমার তাদেরকে দিলেও আমার কোনো খারাপ লাগতো না, বিকজ আমি মনে করি যে সবচেয়ে যোগ্য তাকেই পাওয়া উচিত। আমি মাত্র কাজ করা শুরু করছি, প্রবাবলি আই হ্যাভ লট অফ থিং টু লার্ন, প্রবাবলি আই হ্যাভ টু সার্ভ মাই সেলফ আরও বেটার ওয়েতে। সো না, ইটস ওকে, বাট আমার এই জার্নিটা শুরু হয় আমার জন্য খুব ভালো হয়েছে। আমি মনে হয় ইটস আ ভেরি গুড স্টার্টিং। আই ডোন্ট রিগ্রেট অ্যাট অল। সো জার্নি স্টার্টেড, ফিউচার প্ল্যান কি? আমরা কি নেক্সট ইলেকশনে সমক আপুকে এমপি প্রার্থী হিসেবে ইলেকশনে দাঁড়াতে দেখবো কিনা? হোয়াটস ইওর থিংকিং? হতে পারে, একদমই ডেফিনেটলি হতে পারে। কোন আসন থেকে? কুষ্টিয়া থেকেই ডেফিনেটলি, যেহেতু কুষ্টিয়া থেকে চেয়েছি। আর যদি একদমই আমার মনে হয় দ্যাট ইজ নট আমার নিজের এলাকা থেকেও যদি মানুষজন আমাকে, নিজের এলাকা কোনটা? পটুয়াখালী। ও আচ্ছা আচ্ছা, পটুয়াখালী, রাইট। সো ওখান থেকে ওখান থেকেও হইতে পারে, আই এম নট শিওর। মানে এখনো না, আমি তো বললাম তো আই এম লার্নিং। এমনও হইতে পারে আসলে এখানে আমার মানুষ আমাকে বেশি দরকার। লাইক আমাকে কুষ্টিয়া মানুষ খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। দে লাইক অলরেডি আমি হই নাই, বাট স্টিল তারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, ইউ ক্যানট ইমাজিন। আমাকে বলতেছে, মানে আমি তো আগে থেকে রাজনীতি করার জন্য ওই অ্যানাউন্সমেন্টটা দেও নাই। তারা যে আমাকে বলছে, আপা আপনি যে 1 মাস আগে যদি আমাদেরকে বলতেন, আমরা নিজেরা যে এটা বলতাম, মানে দে ওয়ার লাইক দিস অ্যাকচুয়ালি আমার জন্য। আচ্ছা, কারণ আমি কিন্তু এটা কাউকে বলিও নাই অ্যাকচুয়ালি, আমি হুট করেই এটা করা হয়েছে। সো আমার দেয়ার ওয়াজ নো প্রিপারেশন। এটা হওয়ার পর যখন জানছে, দে অলরেডি লাইক মি, বিকজ ওরা আমার আগে থেকে আমার কন্টেন্ট দেখলাম, লালন নিয়ে আমি কুষ্টিয়া নিয়ে আগেও ভিডিও বানাইছি অনেক। সো অলরেডি তারা আমাকে বলে ভয়েস অফ কুষ্টিয়া। আচ্ছা, আমার এটা কিউরিওসিটি, মানে কুষ্টিয়ার সাথে আপনার বন্ডিংটা হলো কি করে? আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, আই গট ইট, সরি, এটা আমার ল্যাক অফ রিসার্চ, অথবা আমার মানে গল্পে ভুলে গেছে। রাইট 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 রাইট। সো আমার শ্বশুর বাড়ি, অ্যান্ড আমার হাজব্যান্ড একটা বড় সাপোর্ট ছিল ডেফিনেটলি, দ্যাটস ওয়াই আসলে এখানে করা। আর আমি আসলে টু বি অনেস্ট, আমি যে পটুয়াখালী আমার যে নিজের এলাকা, আমার ওখানে বড় হওয়া হয় নাই। আমরা ঢাকা বা বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, আমি যেটা বললাম যে আমার বাবা গভর্নমেন্ট অফিসার ছিল। সো অনেক ঘোরাঘুরি করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং লাস্টে মানে উই সেটেল ডাউন ইন ঢাকা। সো যেহেতু মানে আমি আমার নিজের এলাকার মানুষকে অত বেশি চিনি না, তাদের পালসটা অতটা বুঝি না, এই জন্য আমি আসলে অত সাহস করে ওখানে করিও নাই। কিন্তু এখন আমি দেখি আমার এলাকার মানুষজন যখন জানতে পারলো যে আমি একটি পলিটিক্স করছি, তারাও আমাকে কল দিয়েছে, এবং আমি আমার জন্য তারা মিষ্টি বিতরণ করছে। মানে আই জাস্ট ডোন্ট নো, মানে এই যে ভালোবাসাটা, আই ফিল রিয়েলি গ্রেটফুল ফর দ্য পিপল যারা আসলে আমাকে, আমি যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, তারাও আসলে আমার ছোট ছোট পাওয়া সেগুলোকে সেলিব্রেট করে। অ্যান্ড যদি এরকম হয় যে ওই মানুষগুলোকে আমার বেশি প্রয়োজন, বা আমাকে তাদের বেশি প্রয়োজন, এমনও হতে পারে আমি তাদের জন্য দাঁড়াতে পারি। সো আমি এখনো জানি না আসলে আমি জীবনের ওই স্রোতে যেতে চাই, স্রোত আমাকে যেখানে যেখানে নেয় আমি সেখানে জার্নি করতে রাজি আছি, এবং পথে আমি যা যা পাই ওই মোমেন্টসগুলো, ওই অর্জনগুলো আমি আমার ঝুড়িতে নিতে চাই। এই তো চমৎকার। এটা এই যে ফিলসফিটা আপনি বোধহয় আপু অফ ক্যামেরাও বলছিলেন যে আপনি এলোপ্যাথিতে বিশ্বাসী করেন না এখনকার ইয়েতে, আপনার মধ্যে একটা অন্যরকম স্পিরিচুয়াল থিঙ্কিং আছে। উইল টক অ্যাবাউট দিট অফকোর্স। সো এই যে এইভাবে চিন্তা করা, মানে আমরা বলি না গো উইথ দ্য ফ্লো, আমার মনে হয় এটা না বলে বলা উচিত গো উইথ দ্য ওয়ার্ল্ড আপনাকে যেখানে নিয়ে যায়, যেরকম এক্সপিরিয়েন্স ফেস করায়। বিকজ এভরিডে ইভলভ হচ্ছে, প্রতিদিন নতুন নতুন জিনিস আমরা শিখছি। আমাদের মনে হয় সবসময় সব কিছু নিয়ে আপডেটেড থাকা উচিত, অ্যান্ড ওই অনুযায়ী আমাদের লাইফের প্যাথওয়ে ঠিক করা উচিত। কীভাবে যাবে? আই থিঙ্ক সো, ডেফিনেটলি। হ্যাঁ, বাট এইটাকে এইভাবে ডিফাইন করা যায় যে অলওয়েজ আমার পাস্টকে, আমার অ্যানসেস্টার্স, আমাদের কালচার, ওইটাকে কানেক্ট করে আমার ফিউচারিস্টিক, বা অলওয়েজ কিন্তু মডার্ন অ্যাডাপ্টেশন ঘটছে। শেক্সপিয়ারের মডার্ন অ্যাডাপ্টেশন কিন্তু এখনও ঘটছে, তাই না? সো আমার ওই কালচারকে মডার্ন অ্যাডাপ্টেশন করানো দরকার, এবং আমাদের পুরোনো প্রসেসকে ওইটা যদি পুরোপুরি ভুলে যাই, আমি তো ইভলভ করাকে বিশ্বাস করি ডেফিনেটলি, বাট ইভলভ করতে করতে যদি আমি আমার একদম রুটটাকে ভুলে যাই, সেটা হবে না। অ্যান্ড অলসো লাইক ইউ ক্যান টাচ দ্য স্কাই, বাট কিপিং ইউর ফেট অন দ্য গ্রাউন্ড। আমি আকাশ ধরতে যেয়ে যদি একদম উড়িয়ে গেলাম আর আমার মাটির সাথে আমার কোনো কানেকশনই রইলো না, সেটাও হবে না। অলসো আমি যদি শুধু মাটিকেই আগলে ধরলাম, আমি কখনো আকাশ ছুঁলাম না, আমি কখনো আকাশে বিচরণ করলাম না, সেটাও মজা না। সো আমাকে আসলে দুইটারই ব্যালেন্স করতে হবে, দুটাকে, এটা আমার মনে হয়। অ্যান্ড অলসো এটার জন্যই বলছিলাম যে আসলে আমাদের সামটাইমস আমাদের নিউ ওয়ার্ল্ড রুলস যেটাকে বলি, নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটাকে বলা হয়, সেখানে আমাদের সব ডেটা ইজ কন্ট্রোলড বাই সামওয়ান, রাইট? আমরা কি পছন্দ করব, কালকে কি খাবো, আমার কি দরকার, সব কিছু আমাকে সেন্ট্রালি কেউ আমাকে শেখাচ্ছে, ডিসাইডেড। ইভেন তাদের কাছে কিছু জিনিস রেডি থাকে, লাইক ওয়ার্ল্ডে বড় একটা কিছু ঘটলে ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও একটা বড় কয়েকটা কন্ট্রোভার্সি তারা রেডি রাখে। ডু ইউ নো দ্যাট?
রাইট লাইক ইফ ইউ সি ইন এটা তো অনেক মাইক্রো লেভেলেও হয়। মাইক্রো লেভেলও হয়, বড় লেভেলেও হয়। Right. ইফ ইউ সি দ্যাট এপস্টেন ফাইল ইস্যুস, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য পৃথিবীতে কি না হয়ে যাচ্ছে। এটাই অলমোস্ট ওয়ার্ল্ড ওয়ার 3 অলমোস্ট just to cover this up. যদি if you see in a bigger picture, সো পৃথিবীতে এরকম এবং এরকম আরও অনেক ইস্যুস থাকে, লাইক বিভিন্ন সেলিব্রিটির স্ক্যান্ডেল ওদের কাছে রেডি থাকে যে ওকে ফাইন, পৃথিবীতে আজকে আমি এটা করে ফেলছি, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমি আরিয়ানা গ্রান্ডের কিছু একটা রিলিজ করে দেবো, আমি জাস্টিন বিবার কিছু একটা রিলিজ করবো যাতে সবাই আল্লাহ জাস্টিন বিবার এটা করছে। আরে ভাই ইট ওয়াজ জাস্ট আই ওয়াশ, ইট ওয়াজ রেডি ওদের জন্য। ওদের কাছে প্রত্যেক মাসের পাইপলাইনে রেডি থাকে আই গেস, যে কী কী করবে, কন্টেন্ট ক্যালেন্ডার। হ্যাঁ রাইট, কোনটা থাকলে কোনটাকে কী দিয়ে ধামাচাপা দিবে। সো এই জন্য পুরোপুরি ফ্লোতে গেলেও হবে না ওয়ার্ল্ডের সাথে, কারণ ওই যে বললাম আমাদের যুগে যুগে যুদ্ধের হাতিয়ার চেঞ্জ হয়েছে। একটা সময় মানুষ যুদ্ধ করতো তলোয়ার দিয়ে, রাজ্য নীতি যেরকম ছিল, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্য যুদ্ধ, রাজ্য দখল। এরপরে শিল্প বিপ্লব ঘটলো, তখন ওয়ার্ল্ড ওয়ার 1, 2 এগুলো শুরু হলো, মানুষজন রাইফেল দিয়ে যুদ্ধ করলো, এরপর পারমাণবিক বোমা, তাই না? এরপরে যুদ্ধটা কি বায়ো উইপেন যদি ধরি, যদি করোনাকে আমরা বায়ো উইপেন ধরি, কিংবা এছাড়াও যদি বিভিন্ন ধরনের ভাইরাস এগুলোকে যদি ধরি, তাহলে অলরেডি একটা বায়ো উইপেন হয়ে গেছে আমাদের পৃথিবীতে। এরপরের যুদ্ধটার হাতিয়ার কি হবে? উইল বি ডেটা প্রবাবলি, রাইট, বিকজ যার কাছে যত বেশি ডেটা সে তত বেশি পাওয়ারফুল, ইজন্ট ইট? ট্রু। সো অলরেডি অন দ্য ওয়ে, রাইট, এক্স্যাক্টলি। সো এই জন্য ডেফিনেটলি, যেমন আমরা বলি না এআইটা আমাদের সবার মধ্যে ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে। আমি আগে একটা নর্মাল অ্যাসাইনমেন্ট, নর্মাল একটা অ্যাপ্লিকেশনস আমি নিজে লিখতে পারতাম, সেখানে এখন আমি সব এআই দিয়ে করাচ্ছি, আমার নিজের ইচ্ছাই করে না, আমার ওই যে ক্যাপাসিটি, ওই স্কিলটা নষ্ট করে দিচ্ছে, এরকম বলতেছে না অনেক কিছুই। কিন্তু তাই বলে আমি এআই শিখবো না, পৃথিবীর সাথে ইভলভ হবো না? ডেফিনেটলি আমি ইভলভ হবো টু কন্ট্রোল দিস অ্যাকচুয়ালি, যাতে এআই আমাকে টেক ওভার না করে, সো দ্যান আই ক্যান টেক ওভার এআই। সো এটাই বলছিলাম যে ইভলভও হবো, অ্যাট দ্য সেম টাইম আমার যে রুটটা, আমার যে রুট স্কিল, আমার অ্যানসেস্টারদের স্কিল, আমার যে পাওয়ার, সেটাকেও আমি আপহোল্ড করবো। ও গ্রেট, মানে আই ক্যান সি ইউ আর ভেরি গুড ওয়ে টু গো আপ। এটা আসলেও খুব অ্যামেজিং। আমি মনে হয় থাকে না পলিটিশিয়ানরা যখন কথা বলে হয় কি যে শুনতেছি আমি জানি এরপরে কি বলবে, এরকম একটা ব্যাপার, মানে টিপিক্যাল পলিটিশিয়ান। সো আমি জাস্ট ভাবে পাচ্ছি না যে পরের কোয়েশ্চেনটা কি যাব। সো এনিওয়েজ আপু, আমার কাছে মনে হয় যে আমরা যদি গল্প করতেই থাকি অনেক গল্প হবে, আরও গল্প করবো, শো এখনও শেষ হয়নি। বাট আমরা একটু আগে আপু যেটা নিয়ে কথা বলছিলাম যে একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু, আমাদের দেশেও কিন্তু এই টেন্ডেন্সিটা আছে। আমরা যখন দেখেছি আমাদেরকে এখন জাস্টিস পাওয়ার জন্য ভাইরাল হইতে হয়, আমাদেরকে এখন ফোকাসে আসলে আমরা জাস্টিস পাই, না হলে তলায় চলে যাই আর কি। এখন খুব রিসেন্ট একটা কথা, সেটা হচ্ছে রেপ বেড়ে যাচ্ছে দেশে, এবং আমার কাছে মনে হয় আপু যে রেপ জিনিসটা আমরা দেখি কি কয়দিন পর পরই মিডিয়াতে এখানে রেপ হচ্ছে, ওখানে রেপ হচ্ছে, এখানে রেপ হচ্ছে। ব্যাপারটা কিন্তু এমন না যে হচ্ছে এটা কয়দিন পর পর বেশি বেড়ে যায়, ইটস কন্টিনিউয়াসলি চলতে থাকে, বাট আমাদের মিডিয়া হয়তো হাইপটা ওইভাবে ক্রিয়েট করে দেয়। অ্যান্ড ডেথের যে শাস্তি, কেউ বলতেছে সরিয়ে আইন দরকার, কেউ বলতেছে মৃত্যুদণ্ড দরকার, এটার এগেনস্টেও আবার অনেকে কথা বলছে। সব কিছু মিলে একটা ম্যাসাকার অবস্থা। মানুষজন, আমাদের দেশে যেটা হয় আপু, কয়দিন পর পর এমন ঘটনা ঘটে, আমরা হোল নেশন ট্রমাটাইজড হয়ে যাই। সো হোয়াটস ইয়োর থিঙ্কিং, মানে আমাদের এই যে সিচুয়েশন, ধর্ষণ যেটা বেড়ে যাচ্ছে, এটাকে কন্ট্রোলে আনার জন্য গভর্নমেন্টের কি স্টেপ নেওয়া উচিত, বা যারা ল এনফোর্সমেন্ট বা ল মেকার্স আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক? এই আইনটাই আসলে চেঞ্জ করা দরকার। মানে যদি রেপ অ্যান্ড মার্ডার একসাথে হয়ে গেছে, তার মানে দ্যাট, আমরা বলি না যে রেপের এই ইয়াটার কারণে অনেকে মিথ্যা মামলায় ফেসে যেতে পারে, এটা মানুষের মেইন কনসার্ন, কারণ অনেকে মিথ্যা রেপের মামলাও দেয়। কারো মেয়ে যদি কাউকে ভালোবেসে চলে যায়, তাও সেই বাবাটা ইচ্ছা করে তার অ্যাগেনস্ট রেপের মামলা দিয়ে দিচ্ছে, এরকম করছে, তাই না? সো সেক্ষেত্রে তো আসলে এটা কিন্তু খুব সহজ, এখনকার যুগে এটা খুব একটা কঠিন কাজ না। হ্যাঁ, ও মানুষটা তো, কিন্তু যেটা একদম আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে রেপ অ্যান্ড মার্ডার হওয়া মানে তো সে অলরেডি ভিকটিম, এখানে রেপ হয় নাই, এটা তো আসলে পরের, মানে এটা তো কোয়েশ্চেনই না, কারণ সে মেরে ফেলছে অলরেডি, তার মানে তো অলরেডি সে একটা ক্রাইম করছে। অ্যান্ড অলসো এখানে যে কেসেসে অলরেডি স্বীকার করে ফেলছে যে রেপ করছে, যে আমি করছি, সেই ক্ষেত্রেগুলোতে আর লেন্দি করার কোনো মানেই হয় না। হ্যাঁ, এই জন্য এইখানে এই ফ্লেক্সিবিলিটিটা রাখতে হবে যে রেপের যদি মার্ডার হয়, রেপের কেসে রেপ অ্যান্ড মার্ডার, সেটার ইমিডিয়েট করতে হবে, অ্যাটলিস্ট 7 days মধ্যে তো করা সম্ভবই। এটা খুব একটা কঠিন কাজ না। এই আইনটা এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যে রেপ অ্যান্ড মার্ডার একসাথে হয়, এটা 7 days মধ্যে ইউ টেক অ্যাকশন অ্যাগেনস্ট ইট, যেটা মৃত্যুদণ্ড ডেফিনেটলি। আর যেটা হয়তো মার্ডার হয় নাই, জাস্ট রেপ হয়েছে, তদন্ত করো, আস্তে আস্তে করো, সমস্যা নাই। যদি মানে
ইফ ইউ হ্যাভ টাইম অ্যান্ড ওই ধরনের কনফিউশন থাকে। তো 7 ডেজের মধ্যে কার্যকর, যেখানে একদম কনফার্মড রেপ অ্যান্ড মার্ডার, যেটা কোনো সন্ধিহান নাই, সেটার অবশ্যই 7 ডেজের মধ্যে নিয়ে আসা উচিত। আইনটা চেঞ্জ করা দরকার, আদারওয়াইজ মানুষজনের ভেতর, এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এটা চেঞ্জ হবে না। রাইট, একটা এক্সাম্পল সেট করতেই হবে, অ্যাটলিস্ট একটা দুটো এক্সাম্পল সেট না করলে মানুষটা ভয় পাবে না। এমন এক্সাম্পল সেট করতে হবে যেটা মেয়েদের দিকে তাকাইলেও ভয় পায়। বারবার এই যে একটা কিছু মানুষ বলে না যে মেয়েদের ড্রেস দায়ী, বয়স দায়ী, হাউ ইনসেইন ইউ আর সেইং ইট। তাহলে তো ওই ছোট বাচ্চাটা রেপ হতো না। এবং আমরা তো দেখতেছি মাদ্রাসাতে ছেলেরাও রেপ হচ্ছে। ডেফিনেটলি। সো এটা কমপ্লিটলি ওই পারভার্টের দোষ। এটা কোনো ব্যক্তির জেন্ডার, বয়স, কাপড় কোনোটাই আসলে এখানে না, এটা কমপ্লিটলি মানে ওই যে পারভার্ট ওই মানুষটাই দোষ। এবং আসলে আমরা বলি না যে নট অল ম্যান আর সেম, বাট অলওয়েজ ইটস অলওয়েজ আ ম্যান। রাইট। এটাই তো মেনলি। কারণ রেপের কেসেসগুলো কি আমরা বাংলাদেশে কয়টা ছেলে রেপ হওয়াটা আমি আসে, বা ব্রুটালি কয়েকটা মেয়ে কয়টা ছেলেকে রেপ করতেছে না, এটা তো হচ্ছে না বাংলাদেশে। এটা কমন না, একটা দুটো হইতেও পারে, আমি নট শিওর অ্যাবাউট ইট, বাট ইটস নট রেগুলার। বাট বাংলাদেশে রেপ কেস ছেলেরা মেয়েকে রেপ করতেছে, এটা তো কমন, তাই না? তো এখানে বারবার শুধু একটা মেয়ের পোশাক, মেয়ের এটা, মানে এটা আসলে ইনভ্যালিড। আমি নাম না বলি, আমি বাংলাদেশের খুব সো কল্ড প্রমিনেন্ট যারা হয়তো মনোরোগ, মনোবিদ এসব নিয়ে কাজ করে, তাদেরকে আমি ওপেনলি খুব প্রমিনেন্ট শোতে এটা বলতে শুনেছি যে আমরা যে রেপের জন্য জামা কাপড়ের দোষ দিই, এটা আসলে ওই এটা কোন সেন্সে, এই যে আমরা ফোনের স্ক্রিনে একটা খোলামেলা মেয়েকে দেখছি যার জামা কাপড় কম, ওখান থেকে আমার মধ্যে একটা সেন্সেশন ক্রিয়েট হয়, তারপর ওখান থেকে আমি আস্তে আস্তে পারভার্ট হয়ে যাই। তোমার পারভার্সনের জন্য অন্য মানুষকে তুমি কন্ট্রোল করবা, ইটস ইওর প্রবলেম। তুমি সেন্সেশন, তুমি হয়ে যাচ্ছ, তুমি, এটা তো তোমার সমস্যা। তুমি কেন তোমার সমস্যার জন্য তুমি অন্য মানুষকে কন্ট্রোল করবা যে তুমি ভালো জামা কাপড় পরো যাতে আমার সমস্যা হচ্ছে? ভাই, তো ইটস ইওর ইস্যুস, ইউ ফিক্স ইট। তুমি অন্য মানুষকে ফিক্স করতে যাচ্ছ। মানে একটা মেয়ে যতই, মানে আমি যতই বলি অশ্লীল ড্রেস পরছে, তারপরও তো সেইটা দিয়ে কাউকে জোর করতেছে না, বাট ইউ আর ফোর্সিং সামবাডি উইদাউট দেয়ার কনসেন্ট। তো এটা তো তুমি ক্রাইম করতেছো, আর ওইটা সে পোশাক পরতেছে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এবং এটা যদি আমি ধর্মীয়ভাবে তার পাপ হয়, এটা সে বুঝবে। রাইট, এটা তার ব্যক্তিগত বিষয়। তুমি এটা নিয়ে বলা, তুমি তোমারটা ফিক্স করো না। মানে আমরা যেভাবে মেয়েদের পর্দা নিয়ে করি, ছেলেদের পর্দা নিয়ে আমাদের মনে কারো কনসার্ন, ছেলেদেরও পর্দাটা সিমিলার ইম্পর্টেন্ট। চোখের পর্দা অনেক ইম্পর্টেন্ট, আমার সাথে সেটা অনেকেই বলে গেছে। সো আমাদের ছেলেরা যেটা হয় যে শুধু চারবি আর মাসলাটাই জানে, নিজেদের পর্দা কিভাবে করতে হয় এটা জানে না। মাহমুদা মিতু আপু এসে বলে গেছে। এটা কমন, আমরা মেয়েরা আসলে, মানে সব মেয়েরা আসলে সেম জিনিসটা ফেস করি, তো আমাদের মনে হয় সেম স্ট্রাগলটা। আমার মনে হয় সব মেয়েরই এই জায়গায় পয়েন্ট অফ ভিউ সেম। আপু আমার মনে হয় একটা ওভারঅল রিভলিউশন হওয়া উচিত আমার মনে হয়, বিকজ আপু দেখেন জুলাইয়ের পরে আমাদের একটা ড্রিম ছিল, আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেখানে এভরিথিং উইল বি চেঞ্জড। এখনও কিন্তু আলটিমেটলি ওই বিচার পাওয়ার জন্য ভাইরালি হতে হচ্ছে। সো এটা কবে চেঞ্জ হবে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি এটা নিয়ে আমি খুব ফ্রাস্ট্রেটেড যে বিচার পাওয়ার জন্য তো আসলে ভাইরাল হতে হচ্ছে, মানে পুরা দেশের মানুষের সেন্টিমেন্ট লাগতেছে বিচার পাওয়ার জন্য। একটা ইমোশনাল ন্যারেটিভ ক্রিয়েট করতে হচ্ছে, তারপর এটা হয়তো বিচার হচ্ছে, বাট ইট শুড বি যে সবার জন্য ইকুয়াল। মানে এটা কবে হবে আই ডোন্ট নো। স্টিল আপনার মতো আমরা অপটিমিস্টিক থাকি, লেটস সি অপটিমিস্টিক থাকি। সো আপু পলিটিক্স নিয়ে অনেক কথা হলো, একটু ইউটার্ন নিব, তারপর ছোট ছোট কয়েকটা কোয়েশ্চেন করে শো উইল বি এন্ডিং। আমার তো মনে হচ্ছে সারা রাত গল্প করি, বাট টাইম তো। আর অলসো আমি একটু বলে রাখি অডিয়েন্সকে, আপু আজকে অনেক বিজি, অনেক টায়ার্ড, এবং এর মাঝখানে এন্ড অফ দ্য ডে আমার এখানে টাইম দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে। না অ্যাবসলিউটলি ফাইন, টাইম ইজ প্রেশাস আপু, কোনো সমস্যা নেই, আপনি আগেই জানিয়েছেন। সো আপু যেটা বলছিলাম যে একটা লংগেস্ট জার্নি বাংলাদেশের কনটেক্সটে মেয়ে হয়ে কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি সেখানে being a woman in this country is really a tough job itself. প্রথমেই being a woman, এটা একটা স্কিল। yeah, being a woman it's a tough job itself. সো সেখান থেকে আপনি মিডিয়াতে কাজ করছেন, হুইচ ইজ মোর টাফ। তারপরে আপনি পলিটিক্সে এনরোলড হয়েছেন, এটা আরও বেশি টাফ। সো এই সব কিছুর পিছনে সবচেয়ে বেস্ট সাপোর্টার আর মোটিভেটর কে? তাকে অ্যাপ্রিশিয়েট একটু করতে হবে। me. I'm my biggest supporter. And আমাকে আমার মতো করে সাপোর্ট আসলে কেউ করে নাই। And আমার এই সেলফটা, আমি যদি আগে যেতে পারি জীবনে 10 বছর আগে, আমি তাহলে ওকে থ্যাঙ্কস দিতাম আমার ইয়াঙ্গার সেলফকে। ওয়াও চমক, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক, ইউ আর one of the strongest girl I have ever seen, and you already made it a lot. So
আমি যে ওই সেই ইমোশনাল চমকটা ওকে আমি যদি একটু বলতে পারতাম যে তুমি এত ভেঙে পড়ো না, তুমি অনেক ভালো করবো সামনে, আমি দেখছি অলরেডি। সো ইয়া আই লাভ মাইসেলফ। আমি রিসেন্টলি এটা ফিগার আউট করছি যে আমাকে আমার মতো ভালো কেউ বাসে না, অ্যান্ড আই উইল কন্টিনিউইং লাভিং মাইসেলফ ফর এভার। মাশাআল্লাহ, দ্যাটস দ্য স্পিরিট। আর ওই যে ভেঙে পড়ার যে ফেসটা, ওটা কত বছর আগে ছিল এখন থেকে? মানে হাউ ওল্ড ওয়ার ইউ? এই যে বললাম বয়স জানার জন্য না, What do I know my age? Okay, I'm 30 years old now. ও আচ্ছা, ও মাই গড, ভেরি 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 আমারটা প্রসেস ফাইন। Okay. সো দ্যাটস কুল। তো ওইটা কি মানে খুব মুভ অনের টাইম ছিল অর সামথিং লাইক দ্যাট, অর হ্যাঁ, টিনেজ? যেটা হয় আমার মনে হয় এটা প্রত্যেকটা আমার মনে হয় একটা মেয়েকে আসলে প্রত্যেকটা স্টেজে একটা বড় ইভলিউশনের মধ্যে দিয়ে যেতে হয় বাংলাদেশে। অ্যান্ড অলসো যখন ওই মেয়েটার সেন্স অফ সেলফ রেসপেক্ট ইজ ভেরি হাই। আমি সবসময় এটাই জানতাম যে আসলে আমি আই ওয়ান্ট টু ডু সামথিং বিগ অ্যান্ড আই এম আ ভেরি অ্যাম্বিশিয়াস পার্সন। আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি। সো ইয়া, টাফ টাইমে তখন তো স্ট্রং ছিলাম না, অত ম্যাচুরিটি ছিল না, অনেক কিছুই বুঝতাম না, অনেক কিছু এক্সপ্লোর করছি, বাট অনেক সাহস ছিল। ওকে, অনেক সাহস ছিল যে হ্যাঁ কোথাও তো একটা যাব। কিন্তু যত নলেজ কম থাকে তত মানুষের ভয়টা বেশি থাকে। সো আমি আস্তে আস্তে যত নলেজ গ্যাদার করছি তত মাই নলেজ মেড মি মোর পাওয়ারফুল। নলেজ মিনস লাইক আই লাভ টু রিড আ লট। আই রিড আ লট মিনস আ লট। সো আমার ভাল লাগে। আই এম আ ভেরি কিউরিয়াস সোল। আই লাভ টু লার্ন ডিফারেন্ট থিংস। বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে ভালো লাগে আমার, অ্যান্ড মানুষকে জানাইতেও ভালো লাগে। অ্যান্ড ফর দিস আমার কন্টেন্টগুলো কিন্তু একটু ইনফরমেটিভ অনেক। লাইক আমি নতুন নতুন জিনিস জানি, আমার ইচ্ছা করগুলো মানুষকেও জানাই। ইটস বিউটিফুল, মানে লার্নিং টুগেদার ইজ বিউটিফুল। নতুন নতুন জিনিস জানতে, মানুষকে জানাতে ভালো লাগে। ওকে, মাই লাস্ট 3 sort of questions, খুব ইজি, খুব শর্ট, অ্যান্ড আই বিলিভ আপু আপনি সারপ্রাইজড হয়ে যাবেন, বাট ইউ উইল মানে ক্র্যাক করে ফেলবেন। ওকে, সো সিন্স ইউ আর আ পলিটিশিয়ান, আই মাস্ট সে, জানি আমি মানে একটা অন দ্য জার্নি অ্যাকচুয়ালি। অন দ্য জার্নি। হ্যাঁ। সো আপনাকে যদি একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করি যে 3 জন পলিটিক্যাল লিডার, দে ক্যান বি ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল, প্রেজেন্ট অর পাস্ট, 3 জনের সাথে ইউ উইল গেট অপরচুনিটি 3 জন পলিটিক্যাল লিডারের সাথে আলাদা আলাদা 3টা ডিনার পার্টিতে ইউ ক্যান মিট। আপনি কোন 3 জনের সাথে দেখা করবেন এবং তাদেরকে কি আস্ক করবেন? হোয়াট উইল বি দ্য কোয়েশ্চেন্স? ইন্টারন্যাশনাল, Oh ন্যাশনাল, my God. any leaders, present, past, anyone. Oh my God. দেশের বাইরে মারা গেছে, বেঁচে আছে, anyone. আচ্ছা, আই থিঙ্ক ডোনাল্ড ট্রাম্প, তাকে আমি ডেফিনেটলি তার সাথে একটা মিট হলে আমি কোয়েশ্চেন করতাম যে ওয়াই আর ইউ ডুইং দিস। Yes. বলো। সো ওকে, সেকেন্ড, আই থিঙ্ক বঙ্গবন্ধু শেখ মুজিব। ও মাই গড, কেন? I think he's brilliant. Okay. He's a brilliant guy and a brave guy. আমার তার সাইকোলজি জানতে ইচ্ছে করে এখনো, মানে হাউ ডিড হি ইভলভ, অ্যান্ড জিজ্ঞেস করতাম এত সাহস কোথায় পান। এটাই। অ্যান্ড আমার বেসিক্যালি আমি যদি বাংলাদেশের পলিটিশিয়ানসদের করি, সেটা বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানী, তারপর শেখ মুজিব রহমান, মানে তাদের প্রত্যেকের পলিটিক্যাল জার্নি আসলে আমাকে ইন্সপায়ার করে। হ্যাঁ, অ্যান্ড তাদের মিস্টেক্স, তাদের ইভেন প্রত্যেকে কিন্তু খুব এভিল হয়ে কেউ জন্মায় না, প্রত্যেকেই একটা খুব বড় স্বপ্ন নিয়ে আসে, অনেক পরিবর্তনের স্বপ্ন নিয়ে আসে, কিন্তু জার্নি পথে হয়তো ভুল করে, মিস্টেক্স হয়, অনেক কিছু হয়। এই জার্নিটা আমার ভালো লাগে। আমি চাইলেও, আমি খুব ভালো মানুষ হইলেও আমি সবসময় ঠিক ডিসিশন নিতে পারবো না, কিন্তু হয় না, আমার ভুল হইতেই পারে, বা আমার কোনো একটা খারাপ ডিসিশন হয়ে যেতে পারে। সো আমি ওইটাকে এত গ্লোরিফাই করি না, বাট আমার তাদের পলিটিক্যাল জার্নি, পলিটিশিয়ান হিসেবে তাদের ইয়াটা আমার আর পছন্দ। কোনো পলিটিশিয়ানের আসলে ভুলের বাইরে না, ভুলের বাইরে মিস্টেক্স না। তো সবাই করে। আপু 3 নাম্বার নামটা বাকি আছে। নাম্বার 3, লেটস গো ফর দ্য ভেরি, আমার যেটা পছন্দ, আমি হাসনাত আব্দুল্লাহর সাথে যেতে চাই। আমি বলতে চাই যে আমি প্রথমে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে তার যে ভিশন, সেই ভিশনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, অ্যান্ড জিজ্ঞেস করতে চাই কখনো বদলে যাবা কিনা, মানে দ্য ওয়ে হি হ্যাজ স্টার্টেড সেটা চেঞ্জ হবে কিনা। ওকে, সো আপু এই কোয়েশ্চেনটা এখন যেটা করবো, এটা আমার সিগনেচার কোয়েশ্চেন, সব গেস্টে করি। সবার জন্য 4টা অপশন থাকে, আপনার জন্য 5টা। সো 5টা ফেসবুক রিয়াক্ট, লাভ, 5টা ফেসবুক রিয়াক্ট, ওকে, লাভ, কেয়ার, অ্যাংরি, হাহা, ওয়াও। আপনার অপোজিশনের, মানে এখন যেহেতু আপনি বিএনপির সাথে যুক্ত আছেন, আপনার অপোজিশনের 5 জনকে দিতে হবে।
এনি 5, কিন্তু আপনার সাইডের কেউ হতে পারবে না, অপোজিট হতে হবে। কোন 5 জনকে দিবেন? ফার্স্টে লাভ রিয়েক্ট দিয়ে শুরু করি। Oh my God! এটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে আমার জন্য। সিগনেচার কোয়েশ্চেন না, অলরেডি আপনি তো পছন্দ করেন এরকম অনেকের নাম বলে ফেলেছে অপোজিট কাল্টে। বা আপু আপনাকে আমি আরেকটু ইজি করে দিই, পলিটিশিয়ান, ইট ক্যান বি অপোজিট কালচারই হতে হবে। আমরা দেখি না অনেক ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্সন আছে যারা কোনো দলের না, ইউ ক্যান দিতে পারেন। এক্সিস্টিং হাসনাত আব্দুল্লাহকে লাভ রিয়েক্ট দিলাম। লাভ কেয়ার কেয়ার অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওকে, কারণ আমি চাই যে আসলে সে অনেক, মানে আমি ওই কেয়ারটা আমার আছে যে আমি চাইছি একটা ভালো জার্নি করুক, মানে একদম একটা রেভলিউশন ক্রিয়েট করুক বাংলাদেশে। অ্যান্ড অ্যাংরি হাহা আমি না খুব সহজে রাগি না, কাকে ইংরি দিব? থাকে না কারোর অ্যাক্টিভিটিস কথাবার্তা শুনে অ্যাংরি। ফজলুল সাহেবকে দিলাম। কেন? এটার রিজন কি? রিসেন্টলি সে একটা বক্তব্য দিয়েছে ওই সংসদে, আমার ভালো লাগেনি তাই। আচ্ছা, হাহা হাহাও তাকে দিলাম আমি অ্যাকচুয়ালি, অ্যাংরি অ্যান্ড হাহা, ইয়া ওকে তাকে। ওকে, লাস্ট ওয়াও। আই থিঙ্ক রুমিন আপা। Why? My God, such inspirations for any women in Bangladesh. Yeah. পলিটিক্যাল জনরাতে এরকম রুমিন আপা কবে আসবে আবার আমরা জানি না। Oh my শি ইজ দ্য God. ওয়ান অ্যান্ড অনলি। আমার মনে হয় আমার আমি ওই ডেটে আসলে আমার তার নামটা বলা উচিত ছিল। আমি হাউ করে জাস্ট মিস ইট, আই ডোন্ট নো। আমি ডেটে গেলে তার সাথে যেতাম একটা ডেটে। ওকে আপু, লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ। সিন্স ইউর অ্যাক্ট্রেস, আপনি যেহেতু একজন অ্যাক্ট্রেস এবং আপনার আমি জানি একজন অভিনেত্রী কখনোই আসলে তার অভিনেত্রী সত্তা থেকে বেরোতে পারে না ওয়ান্স সামওয়ান স্টার্টেড। যদি এমন হয় যে বাংলাদেশে বা দেশের বাইরে কোনো একজন ফিমেল পলিটিশিয়ানের বায়োপিক বানানো হবে অ্যান্ড আপনাকে কাস্ট করা হবে ওই পলিটিশিয়ানের ক্যারেক্টারে, আপনার সামনে সুযোগ আছে পিক করার, বা আপনার একটা ড্রিম যে আমি ওর বায়োপিকে অ্যাক্টিং করব, বেগম খালেদা জিয়া। ও মাই গড, এটা মনে হয় Definitely. এক্সপেক্টেড অ্যান্সার ছিল কিনা জানি না, বাট অ্যাকচুয়ালি এটা কেউ বলার সাহস করে নেই। ডেফিনেটলি তার না সাহস, মানে কি আমি তার বায়োগ্রাফি যদি করতে পারি আই উইল বি রিয়েলি লাকি। হ্যাঁ 100%। আমার মনে হয় শি ইজ আ পার্সন, তাকে তার বিরোধী দলের মানুষজন তাকে ভালোবাসে। Right. ও মাই গড, মানে আনবিলিভেবল। আনবিলিভেবল। হ্যাঁ। মে ইউর অল উইশ আপু ফুলফিলড হয়ে যাক, এটাই দোয়া করি। আর চমক আপু, খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। আই বিলিভ ঈদের পর একটা খুব রিল্যাক্সিং টাইমে আমরা আড্ডা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য বেস্ট উইশেস। আর আপনার জন্য একটাই কথা, সেটা হচ্ছে ইউ দ্য বিউটি উইথ ব্রেন, এরকমই থাকেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সাইন আউট করছি আজকের মতো।